শুভেচ্ছা জানাই যে তারা প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য কি দিব, একেবারেই মানে এমন একটা সময়, এই সময় আর বক্তৃতা শোনার মতো মনোযোগ থাকে না। একটু মানে যে ধৈর্য, সেই ধৈর্যটা ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে, ভেতরে এবং বাইরে হাঁটাহাঁটি হয়। এই কারণে আসলে বক্তৃতা করার মতো নিজেরও ইয়ে থাকে না আর কি, মানে সেই ধরনের শক্তি সেখানে থাকে না। যাই হোক, দু চারটি কথা বলেই আমি শেষ করব। মূল বক্তব্য আজকের প্রধান অতিথি আমাদের অগ্রগণী জাতীয় নেতা দাদাই এখানে রাখবেন। তিনি, আমি আর এই বিষয়ে কিছু বলবো না। আমার শুধু আমার একটু বিস্মিত মনে হয়, আমার কাছে বিস্ময়কর মনে হয়। দেখুন যে বরিশালের কথাটা কেন কিছু উল্লেখ করেছে, প্রশাসনের সাথে আওয়ামী লীগের সংঘাত সংঘর্ষ। এর আগে কালকে কিংবা পরশুদিন মামলা হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে, এবং গতকাল মামলা হয়েছে ইউনো এবং ওসির বিরুদ্ধে। আমি বিস্মিত হচ্ছি এবং অবাক লাগছে। দেখুন, আন্দোলন যখন চলছে, এই প্রশাসনের ব্যক্তিরা মনে হয়েছে আওয়ামী লীগের চাইতে তারা বড় ক্যাডার, তারা যে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান এটা মনে করেনি। 2015 সালের আন্দোলনে যশোরের এসপি বলেছেন যে কি ব্যাপার, আমি মিছিলের শব্দ শুনি, ওখানে গুলির শব্দ শুনি না কেন? এই কথা তিনি বলেছেন কারণ শেখ হাসিনার কাছে প্রিয় পাত্র হতে চান। আবার শুনেছি ওই সময় পুলিশের কর্মকর্তা, বিডিআরের বড় বড় কর্মকর্তা, তারা বলেছেন আমরা বন্দুক দিয়েছি, গুলি দিয়েছি পকেটে রাখার জন্য, এটা ব্যবহার হচ্ছে না কেন? কি অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের একটি স্বীকৃত বিরোধী দল, যারা ক্ষমতা পরিচালনা করেছে, যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করেছে, যারা পার্লামেন্টে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, সেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশাসনের লোকরা গুলি এবং বন্দুক ব্যবহার করতে বলছে। অদ্ভুত ব্যাপার। অথচ আমরা দেখছি বরিশালে কি ভয়ঙ্কর পরিণতি। আজকে আপনারা যে অবস্থার মধ্যে পড়েছেন, আজকে কোথায় আপনাদের সমাজের মধ্যে কোন জায়গায় কোথায় আপনারা ভিত্তি রেখেছেন? যারা গুন্ডামি করে ক্ষমতা দখল করে আছে, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, আপনারা তাদেরকে রক্ষা করার জন্য এমন কোনো কাজ আপনারা করেননি। আজকে যে সহানুভূতির যে জায়গা, আপনাদের কে সহানুভূতি দেখাবে? আমরা জানি যে প্রশাসন, সেই প্রশাসন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যদি সরকার অত্যাচারী হয়, তাহলে বিরোধী দলও প্রশাসনের কাছে আপনার যে শেষ আশ্রয় বিচারকের কাছে বিচার পাবে। যেহেতু বিচারকের কাছে বিচারক পাওয়া তো দূরে থাক, কারণ একজন একটি রায় দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট কোর্টের জজ তাকে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মামলায় তিনি ন্যায়সঙ্গত রায় দিয়েছেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আর প্রধান বিচারপতিকে বন্দুক ঠেকিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান প্রশাসন তারা কোনো ভূমিকা পালন করেননি। আজকে তারা ওই গুন্ডামির আড়ালে যারা গোটা দেশকে দখল করে রেখেছে, যারা বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, কণ্ঠস্বরের স্বাধীনতা নেই। আজকে টেলিভিশনে সত্য কথা বলার জন্য যে শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তার চেম্বার আপনার তালাবন্ধ করে দেওয়া হয়, ভাঙচুর করে দেওয়া হয়। সেই দেশে আপনারা প্রশাসনের লোকরা, আপনারা ডিসি, এসপি, পুলিশ কমিশনার, আপনারা নির্বিকার থাকে, আপনারা কোনো কথা বলেন না। আজকে আপনাদের উপর আক্রমণ হচ্ছে, আজকে জনগণ নির্বিকার থাকছে যে আপনারা এই যে দায়িত্ব আপনারা জনগণকে রক্ষা করবেন, সেই রক্ষার দায়িত্ব আপনারা কখনোই পালন করেননি। তো সুতরাং এই পরিস্থিতি চলতে পারে না। আজকে সকলে মিলে এই গুন্ডাতন্ত্রকে প্রতিহত করা উচিত ছিল, কিন্তু আপনাদের দিক থেকে এইটা এগিয়ে আসেনি। আজকে আপনারাও সাদেক আব্দুল্লাহদের শিকার হচ্ছেন, গুন্ডামির শিকার হচ্ছেন। তারা
তারা প্রকাশ্যে গুলি করছে, পিওনোর বাসায় বা পুলিশের উপরে গুলি করছে। সেই দিন যদি আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করতেন তাহলে আজকে কোনো গুন্ডারাই এই ধরনের ভূমিকা রাখতে পারত না। আজকে এই সরকার আপনারা দেখেছেন ক্ষমতায় আছে, মিথ্যাই তাদের অবলম্বন, মিথ্যাই তাদের রাজনীতির একমাত্র ভরসা। করোনা ভাইরাসের রাজনীতিকরণ করে তারা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য একের পর এক তারা পদক্ষেপ গ্রহণ করে। যখন থেকে এটা দিয়ে হচ্ছে না তখন আরেকটি ইস্যুকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে। আপনারা 2020 সালে যখন করোনা ভাইরাস আক্রমণ করছে তখন এই স্বাস্থ্যমন্ত্রী এই লোকটাকে বেকুব বলবো না বোকা বলবো নাকি ইমবেসাইল বলবো, কি বলবো এই লোকটাকে? উনি বলছেন যে ট্রাম্পের চেয়েও আপনার করোনায় স্বাস্থ্যসেবা বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী। এই স্বাস্থ্যমন্ত্রী ওইটা বলেছেন। আজকেই খবরের কাগজে আছে 65টি হাসপাতালে আপনার যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার তার কোনো যন্ত্রপাতি নাই, অথবা থাকলেও সেটা অকাজে পড়ে আছে। আজকেই আপনারা নিউজে পড়বেন যে সেখানে একবার স্পষ্টভাবে বলা হয়েছে যে 65টি হাসপাতালে আপনার নেই, আল্ট্রাসোনোগ্রাফের মেশিন নেই, তারপরে আপনার ভেন্টিলেশনের জন্য যে ব্যবস্থা সেটি নেই, অক্সিজেন নেই, কিছু নেই। অথচ যে ট্রাম্প হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার চাইতেও ভালো নাকি এইখানে করোনা সেবা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আপনার পরিস্থিতি। তারা যেভাবে অতীতে কথা বলেছেন এখনো বলছেন, অর্থাৎ ভাইরাসের রাজনীতিকীকরণ করে তারা জনদৃষ্টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেন এবং চেষ্টা করে এসছে, তাতে হয়নি, এতে কোনো লাভ হয়নি। মানুষ করছে, ডান দিকে মানুষ করছে, বাম দিকে মানুষ করছে, সামনে মানুষ করছে, পিছনে মানুষ করছে, প্রিয়জন মারা যাচ্ছে। আজকে বাবু যেখানে সভাপতিত্ব করার কথা ঠিকই বলেছেন বন্ধু মিলন, আজকে নেই, কারণ প্রয়োজনীয় চিকিৎসা বাবুকে দেওয়া যায়নি। যদি আজকে সেই চিকিৎসা দেওয়া যেত, এই তরুণ আমাদের চাইতে বয়সে অনেক ছোট, সে আজকে মানে এই মঞ্চ আলো করে বসতেন, কিন্তু তিনি নেই, ভাবতেই আমাদের কাছে অবাক লাগে। আজকে শুধু সেই না, কত মানুষ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন, রাজনৈতিক লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতৃত্ব, কেউ আজকে নেই। কারণ এটার অন্যতম কারণই হচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার, এবং তাদের এই ব্যর্থতা এবং এই করোনা ভাইরাস দিয়ে তারা যে দুর্নীতি করেছে, পৃথিবীর মধ্যে এত ন্যাক্কারজনক দুর্নীতি আর পৃথিবীতে হয়নি। আপনার মাস্ক সরবরাহ যেটা করেছে, মাস্ক নিম্নমানের মাস্ক বলেছেন যে এটা অত্যন্ত ভালো মাস্ক, কিন্তু সরবরাহ করেছেন তাদের নিজেদের লোকজনকে দিয়ে আমদানি করিয়েছেন, তাদের পকেটকে স্ফীত করেছে, বলেছে যে K95 যে মাস্ক, সেই মাস্ক আমরা দিচ্ছি মানুষকে বা বিক্রি করছি অল্প দামে, কিন্তু দেখা যাচ্ছে সেটি অত্যন্ত নিম্নমানের, সেটা N95 নয়। এরকম বহু ঘটনা আছে। আপনার কি বলে যে বিমানবন্দরে পড়ে আছে অনেক জিনিসপত্র, কনসেন্ট্রেটার, অক্সিজেন কনসেন্ট্রেটার, আপনার ভেন্টিলেটরের যন্ত্রপাতি, সেগুলো আজকে কেন যাচ্ছে না? মফস্বলে কেন হাসপাতালগুলো যাচ্ছে না? কারণ সেইখানে কোনো লেনদেনের ব্যাপার আছে। এটা দাতা সংস্থাগুলো এই যন্ত্রপাতি দিয়েছে, সেই যন্ত্রপাতিগুলো আজকে ব্যবহার করা হচ্ছে না। এইখানে তারা নানা ধরনের কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত রয়েছে। তো এইরকম একটা বিপজ্জনক মানে পরিকাঠামো তারা নির্মাণ করেছে। পরিকাঠামো নির্মাণ করে তারা তাদের যে দুর্বৃত্তপরা, তাদের যে লুটপাট, তাদের যে মানে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে অক্ষুণ্ণ রাখতে চাচ্ছে। মানুষের জীবনের উপর দিয়ে, লাশের উপর দিয়ে মানুষের যে ভয়ঙ্কর আজকে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, সেটিকে তারা পুঁজি করে তাদের দুর্নীতি তারা বন্ধ করছে। কারণ একটি সরকার যদি মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়, একটি সরকার যদি সম্পূর্ণরূপে মিথ্যাকে কেন্দ্র করে তারা যদি দেশ পরিচালনা করে, তাহলে মানুষ দুর্ভোগের মধ্যে থাকে। আমরা গত পরশুদিন প্রধানমন্ত্রীর কথা শুনেছেন, অবলীলায় অনর্গলভাবে মিথ্যা কথা বলে গেলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গোটা দেশ জানে, দেশবাসী জানে যে কি ঘটনা হয়েছে। তাদের আন্দোলনের ফসল চার্জশিটে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তার নাম
পারেনি। তারাও তো তদন্ত করেছে সিআইডি নিয়ে, তারা দিতে পারেনি। কিন্তু তারা ক্ষমতায় এসে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিজের যে দলের লোক কাহার আকান্ত আপনার নাম শুনেছেন, সে অলরেডি রিটায়ারমেন্টে গেছে, তিনি আওয়ামী লীগের পোস্টার ছেপেছেন এবং আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য তার এলাকায় পোস্টার ছাপিয়েছেন। সেই ধরনের অবসরপ্রাপ্ত লোককে নিয়ে এসে আপনারা আয়ও করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের নাম দেওয়া হয়েছে। তো এটা তো স্পষ্ট, এটা প্রধানমন্ত্রীর প্রতিহিংসা, প্রধানমন্ত্রী প্রতিশোধ স্পৃহা সেটা বাস্তবায়ন করার জন্য এইটি করেছেন। কারণ তাকে ক্ষমতায় এসে নিজের লোককে দিয়ে তদন্তের নামে প্রহসন করে তার নাম দিয়েছে। তো এরপরে আর কি বলার থাকতে পারে, আর কি করার থাকতে পারে? এখন প্রতি বছর অদ্ভুত অদ্ভুত তথ্য এবং তথ্য তিনি দিচ্ছেন যে 21শে আগস্টের দিন নাকি ঢাকাতে আপনার ডালিম আর রশিদ ছিল। গত পরশু দিন তিনি এই কথা বলছেন। তো আপনার যে তথ্য, আপনি তো গত বছর বলেননি, তার আগের বছর বলেননি, তার আগের বছর বলেননি, তো আপনি এই কথাগুলো বলছেন কেন? এই কথাগুলো বলছেন জনদৃষ্টিকে অন্যদিকে না, যে আপনার করোনার দুর্নীতি, করোনায় মানুষের মৃত্যু, করোনায় মানুষের শনাক্তকরণ, এইখান থেকে মানুষ যেন এইটা নিয়ে ব্যস্ত থাকে। আপনার সাবেক মেয়র পুত্র, সেও সাবেক মেয়র, সে যে একদিন আগে বললো, 20 তারিখে বললো, 20শে আগস্ট, যে আমি নেত্রীকে বললাম যে আমার বাবা পাঠিয়েছে, আপনার উপর হুমকি হতে পারে, আপনার জীবন নাশ হতে পারে, আপনার উপর আক্রমণ হতে পারে। তো এই ঘটনা শুনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, এখন প্রধানমন্ত্রী, তিনি বললেন যে রাজনীতি করলে অত ভয় ফেলে চলে। তাহলে মনে হয় যে আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সব জানতেন, সব জেনে শুনে তিনি যে নাটক করে সেইখানে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হলো, এই বিষয়টির সাথে তিনি নানাভাবেই তিনি জড়িত থাকতে পারেন। এই কথাটাতে, এই বিষয়টাতে আরো প্রমাণিত, তাকে সাবধান করা হচ্ছে। কি দায়িত্ব ছিল তার? তৎকালীন বিরোধী দলের নেত্রীর কি দায়িত্ব ছিল শেখ হাসিনা? তিনি সাথে সাথে পুলিশের আইনকে জানাবেন, তিনি সাথে সাথে গভর্নমেন্টকে জানাবেন, আমার কাছে এই তথ্য আছে, আপনার পদক্ষেপ গ্রহণ করবেন। সেই দিকে আপনার না গিয়ে আপনি কি করলেন? আপনি মেয়রের ছেলেকে বললেন যে রাজনীতি করলে ভয় পায়, আবার মুক্তাঙ্গন থেকে নিয়ে গেলেন জনসভা স্থান আপনার বঙ্গবন্ধু এভিনিউর সামনে। এই যে সমস্ত ঘটনা, এই ঘটনায় জনগণ তো সন্দেহ করছে, জনগণের মধ্যে নানা প্রশ্ন দেখা দিচ্ছে যে প্রধানমন্ত্রী, আপনি যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটালেন, আপনি কারো কথা শুনলেন না, আপনি বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেলেন, সেখানে গ্রেনেড হামলা হলো, তো আপনাকে সতর্ক করা হয়েছে, তারপরে আপনি শুনলেন না কেন? সেখানে তো সন্দেহ হচ্ছে যে এই টোটাল ঘটনার সাথে আপনার অথবা আপনার যারা প্রভুরা আছেন তারা একটা মেকানিজম এখানে ঘটিয়েছে যে আপনি বেঁচে থাকবেন আর অন্য কিছু লোক মারা যাবে, এতে বিএনপির ইমেজ নষ্ট হবে, আওয়ামী লীগের ইমেজ বেড়ে যাবে। এইটাই তো স্বাভাবিক বলে মনে হয়, তাছাড়া অন্য আর কি হতে পারে? আপনি সেখানে অবলীলায় বলেছেন যে বিএনপির সরকার যারা বোমা হামলায় আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিতে দেয়নি। তো আমার তো এখনই স্পষ্ট মনে আছে যে ল্যাবে, এমনকি পিজিতে যত আহত হয়েছে তারা সেখানে গেছেন। আচ্ছা, যদি সেটাই হতো তাহলে উন্নত চিকিৎসার জন্য অনেকে ভারতেও গিয়েছিলেন, তাহলে তো বিএনপি সরকার ইমিগ্রেশন পার হতে দিতেন না। আপনি প্রধানমন্ত্রী, আপনি অবলীলায় অনর্গল এই মিথ্যা কথাগুলো আপনি বলে আপনি জনগণকে কিভাবে বিভ্রান্ত করবেন? আপনার কথা কেউ বিশ্বাস করে না। আপনি সেই প্রধানমন্ত্রী, আপনি সেই নেত্রী যিনি বলেছিলেন এর সাথে অধীনে যারা যাবে তারা জাতীয় বেঈমান, আর 24 ঘন্টার মধ্যে আপনি গেলেন। আপনি যে কথার দাম রাখেন না, আপনি যে মিথ্যা কথা বলেন, আপনি যে সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, এইটা জনগণের কাছে স্পষ্ট। তাই আপনি যে অপপ্রচার দেন, আপনি যে মিথ্যা কথাগুলো বলেন, আপনি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপনি যে ধরনের কর্মকাণ্ড করেছেন, যেভাবে আপনি চার্জশিট দিয়েছেন নিজের লোকদেরকে দিয়ে ক্ষমতায় আসার পর, এগুলো জনগণ সকলেই মনে করে এটা আপনার বানানো, এটা আপনার মনের রচিত চার্জশিট আপনি দিয়েছেন। তাই বন্ধুরা আমার, আজকে সচেতন থাকতে হবে। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্নকরণ করার জন্যই আজকে এই সরকার জোর করে ক্ষমতায় থেকে একের পর এক ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে।
আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অত্যন্ত পরামর্শমূলক বক্তব্য রেখেছেন ফজলুল হক মিলন। জিয়াউর রহমান কী কারণে স্বেচ্ছাসেবক দল করেছেন, গঠন করেছিলেন, তার অভীষ্ট লক্ষ্য সম্পর্কেও তিনি এখানে বলেছেন। আমি আর এই বিষয়ে বলবো না। আমি শুধু এইটুকু আশা রাখবো, অতীতের ন্যায় ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় এবং মানুষের দুর্ভোগ দুর্যোগে স্বেচ্ছাসেবক দল যেভাবে কাজ করেছে, এখনও মুস্তাফিজ এবং জুয়েলের নেতৃত্বে একই রকমভাবে কাজ করে যাবে। এই করোনা ঝড়ের মধ্যে এবং সামগ্রিকভাবে আরও যদি প্রাকৃতিক দুর্যোগ আসে অথবা মানবিক দুর্যোগ আসে, স্বেচ্ছাসেবক দলকে সেইভাবে প্রস্তুত করে তৈরি করে মানব কল্যাণের কাজে লাগাতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রিয় নেতা রুহুল কবির রিজভী আহমেদ, অত্যন্ত মূল্যবান এবং সময়োপযোগী বক্তব্যের জন্য। আমরা আমাদের বাইরে যারা আছেন তারা একটু পিছনের চেয়ারগুলিতে যে বসেন, মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দকে বিশেষ করে বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি। এখন প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মুস্তাফিজুর রহমান। নেতৃবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি স্বেচ্ছাসেবক দলের মরণ সভাপতি সর্বোচ্চ পরিবারের বাবুকে। আমি সুস্থতা কামনা করছি এবং মুক্তি দাবি করছি আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া। প্রিয় নেতৃবৃন্দ, অনেক সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার মতো এবং শোনার মতো কোনো অবস্থা কারণ নাই। আমি দীর্ঘ সময় ধরে এখানে বসে থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক দলের যে কোনো প্রোগ্রামে যিনি আমাদের সাথে উপস্থিত থাকেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রধান অতিথি বাবু কয়েকটা ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর শওকত আলী সপু। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি ছাত্র দলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকনকে। দীর্ঘ সময় বসে আমাদের আজকে অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী দায়িত্বে সফল করার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দীর্ঘ সময় বসে আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক কাজী রেজা হোসেন রিয়াজ, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাফির সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দীর্ঘ সময় বসে আপনারা যারা সংবাদ মাধ্যমের বিভিন্ন বন্ধুগণ আছেন, আমাদের সংবাদ সংগ্রহ করার জন্য বসে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এক মিনিটে কথাটা শেষ করব। স্বেচ্ছাসেবক দলের জন্ম হয়েছিল জনগণের সেবা করার জন্য, জনসভায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য। বিএনপিটাই হলো জনগণের দল, জনগণের সেবা করার জন্যই বিএনপির জন্ম, বিএনপি কাজ করে যাচ্ছে।
কিন্তু স্বেচ্ছাসেবক দল যখনই প্রয়োজন হয়, প্রাকৃতিক দুর্যোগে হোক আর প্রাকৃতিক কোন মহামারীতে হোক, স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করে এসেছে। সময়ের প্রয়োজনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার প্রয়োজনে রাজপথের থেকে সংগ্রাম করে যুদ্ধ করতে শিখেছে আজকের এই স্বেচ্ছাসেবক দল। আজকের যে সমস্ত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা এদের এক হাতে ভাঙা বাঁশুড়ের আর এক হাতে রণতুর্য। তারা যেমন আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, রাজপথের থেকে আবার সেই সশস্ত্র সংগ্রাম করতে শিখেছে। তাই আমি নেতৃবৃন্দ আপনাদের প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যে দুঃসময় অতিক্রম করছে, আমরা দেশ ও জাতিতে দুঃসময় অতিক্রম করছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে, গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজকে স্বেচ্ছাসেবক দল তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে এবং আগামীতে তাদের বিজয়ের মালা ছিনিয়ে এনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের আজকের এই 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার ব্যক্ত করতে চাই। নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বেচ্ছাসেবক দলকে তৈরি করেন, তখন উনি বলেছিলেন অন্যরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকেই স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা শুরু হবে। তাই চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথ লড়াই করব। কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে প্রধান অতিথি, বিশেষ অতিথিদেরকে সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে আমরা আশ্বস্ত করতে চাই, সামনে থেকে ভ্যানগার্ডের ভূমিকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থাকবে ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের অঙ্গীকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা সুরক্ষিত রাখব, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং নেত্রীকে আবারও বাংলাদেশের মানুষের সেবায় প্রধানমন্ত্রীর আসনে আসীন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সোনার বাংলাদেশে পরিণত করব। সেইটা ফেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাতে কাজ মিলিয়ে লড়াই করতে হবে। আমি আবারও বলছি, যারা ভয় পায় ঘরে থাকতে হবে, পিছন থেকে দৌড় দেওয়া যাবে না, মুক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের সাথে আছি, মায়ের খাবো, গুলিবিদ্ধ হব, লড়াই থেকে পিছিয়ে যাব না। তারেক রহমান একটি কথা বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমরা বাংলাদেশ হতে চাই, আমরা বাংলাদেশ হতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, সংকটে বিএনপির সংকটে, জাতির সংকটে যিনি সময় ঐতিহাসিক ভূমিকা পালন করে আমাদের সকলের প্রিয় নেতা জননেতা বাবু বয়সচন্দ্র রায় মূল্যবান বক্তব্য
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে যে আলোচনা সভা সংগ্রামী সভাপতি স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান, উপস্থিত আমার সহকর্মী, সম্মানিত সহকর্মী জনাব রুহুল কবির রিজভী, অভিরাম সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দ এবং এই করোনাকালীন সময় আপনাদের উপস্থিতিতে অনেকদিন পর মনে হয় একটি অনুষ্ঠান যেটা আমরা সামনাসামনি কথা বলছি। আমরা দীর্ঘকাল সময় কিন্তু ভার্চুয়ালের মধ্য দিয়ে যোগাযোগ রাখছি। আজকে এটা কি বলা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ইনক্লুডিং দি ভার্চুয়াল সিস্টেম সারা দেশে, অর্থাৎ যারা আজকে ভার্চুয়ালের মাধ্যমে এই অনুষ্ঠানে সংযুক্ত তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই জন্মদিনের এই উৎসবের সামিল হওয়ার জন্য। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। কোন দল কোন ব্যক্তি কখন কি পর্যায়ে কি কারণে জন্ম নিচ্ছেন এটা বেশি আলোচনার বিষয় না। জন্মের পর তার দ্বারা কি কি ঘটেছে, কি কি স্মরণ করার মতো, কি কি কর্ম ভালো, সেটাই আমাদের নিত্য বিবেচনার বিষয়। আমাদের দীর্ঘদিন যাবতীয় কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকের কথায় প্রতিজ্ঞা করে শপথ নেই, এই মিলন কিংবদন্তি ইত্যাদির বিষয় করেছিলেন। আমার মনে হয় প্রতিবার ছোয়া, প্রতিবার শপথ, প্রতিবার প্রতিজ্ঞা করা ভালো লক্ষণ। যেদিন এই জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ করার জন্য জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, সেদিনে তো আমরা প্রতিনিধি পাবো। সেদিনে আমরা শপথ নিয়েছি। যে শপথ নিয়েছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য। আমরা ৭১ সালের ২৭শে মার্চ যুদ্ধে নেমেছিলাম কিসের জন্য? একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য। তার আহ্বানে জিয়াউর রহমানের আহ্বানে। সুতরাং সেই প্রয়োজনীয়তা তো এখনো শেষ হয়নি। তাহলে আমার তো প্রতিদিন শপথ নেওয়ার ব্যাপার নাই, প্রতিদিন প্রতিজ্ঞা করারও ব্যাপার নাই। প্রতিদিনই প্রতিপক্ষ শত্রু শিবিরে আনা দেওয়ার কথা। আমরা বলি গণতন্ত্র বন্দী, গণতন্ত্রের প্রতি মাদক ডেমোক্রেসি খালেদা জিয়ার বন্দী। আদালত জামিন দিচ্ছে না, এটা আমাদের একটা অভিযোগ আছে। কিন্তু গণতন্ত্র যে বন্দী, এটা তো আদালত জামিন দেওয়ার এখতিয়ার রাখে না। এই গণতন্ত্র তো আমাদেরকে মুক্ত করতে হবে। কেমন করে? যেমন করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৯ বৎসর টানা রাজপথে লড়াই করার মধ্য দিয়ে, স্বৈরাচারের পতন ঘটানোর মধ্য দিয়ে গণতন্ত্রের সূর্য তিনি ছিনিয়ে নিয়েছেন। তাহলে সেই নেত্রী, আপসী নেত্রীর কর্মী হিসাবে আমাদের কি আপোষকামী হলে চলবে? আমাদের তো আপোষীদের মতো এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের কাজটা কি? কথা কম, কাজ বেশি, এবং প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশকে ভালোবাসি। তাহলে বক্তা কম, শ্রোতা বেশি, নেতা কম, কর্মী বেশি,
তাহলে আমরা লক্ষ্য অর্জন করব। যে যে দায়িত্বই থাকে, যে যত বড় পদেই থাকে, সে যদি নিজেকে একজন কর্মী না ভাবতে পারে, তার দ্বারা কোনো বৃহত্তর কোনো কাজ করা সম্ভব না। একটি পদের অধিকারে যদি উন্নাসিকতা বেড়ে যায়, একটা ডিফারেন্স হয়ে যায় যে আমি নেতা, কেউ কর্মী হয় না। প্রতিটি নেতাই কর্মী, প্রতিটি কর্মী নেতা। কর্মের মাধ্যমে রাজপথে যে বেশি এগিয়ে যাবে সেই সর্বশেষ নেতা হবে। নেতৃত্ব কখনো নাজায়েজ হয় না, নেতৃত্ব সৃষ্টি হয়। আর নেতৃত্ব সৃষ্টি হয় গণতান্ত্রিক রাজনীতিতে মাঠের থেকে, পথের থেকে, ঘরের থেকে না। একটু ব্যতিক্রম আছে আমাদের ইতিহাসের মতো 50-52 বছরের মধ্যে। একটি রাজনৈতিক সিদ্ধান্তে না থাকার কারণে জনমনের আতঙ্ক, পথের নিদর্শন নাই। যাদের পথ জানানোর কথা তারা গেলেন কারাগারে, বাকি সীমান্ত গ্রহণ করলেন। সেই সময় একজন আবির্ভূত হয়েছিল, তার নাম জিয়াউর রহমান। সময়ের প্রয়োজন, জনগণের চিন্তা চেতনাকে তিনি অনুভব করতে পেরেছিলেন। অনুভব করতে পারছিলেন বলে লক্ষ্য অর্জনের জন্য তিনি সাহসী হয়েছেন। কোর্ট মার্শালে ফাঁসি হবে এ কথা জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এবং তার ঘোষণায় জনগণ প্রস্তুত কতটুকু ছিল, ঘোষণার সাথে সাথে সারা দেশ অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছে। দেশটা তো ভাষণে স্বাধীন হয় না, কিসের স্বাধীন হয়েছে? যুদ্ধে। রাজনৈতিক নেতাদের ভাষণের গুরুত্ব নাই এমন কথা আমি বলবো না, গুরুত্ব থাকতেই পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধে। যুদ্ধের সূচনা কে করেছে? জিয়াউর রহমান। তাহলে স্বাধীনতার অপর নাম, তাহলে স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া নাকি? এই দুইটি ব্যক্তি একই ধারা রাজনীতিতে সে অবস্থান থেকে যার যার জায়গা ইতিহাসের মুখে আলাদা প্রতিষ্ঠিত করেছে। যেমন জিয়াউর রহমান তার কর্ম দিয়ে করেছেন, ঠিক খালেদা জিয়া তার কর্ম দিয়ে অধিষ্ঠিত হয়েছে। আজকে নেত্রী বলতে আমরা তো বিশ্বাস করি না। এখন ভারত চেয়ারম্যান তারেক রহমান তার রক্ত বহন করে, জাতীয়তাবাদী শক্তি রক্ত বহন করে। জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, সে দেশপ্রেমের তাগিদে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন তো করবেই, নেতৃত্ব দিচ্ছে। আমরা মুখে কি তারে আনতে পারবো? তিনি কি আসতে চান না? কেন আসতে পারছেন না সেটাকে আমি বুঝি না। যদি বুঝি, আশার বাধাগুলি তুলতে ফেলতে, তারপরে তার আশা হবে, তারপরে তিনি এই জাতীয়তাবাদী শক্তির প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। তাহলে সেই সুযোগটা কি তারেক রহমান নিজে করবে না আমাদের করতে হবে? যদি আমাদের করতে হয় তাহলে আমরা তো রাজনীতিতে এত দখল নিয়ে চিন্তা করতে পারি না। আরে পথ গেল যা, পথ তো আমার হাত থেকে যায় না। আমি পথের উন্নয়ন করি না কেন? নাকি আমি কি বেতন পাই? পথ গেলে যা মন খারাপ থাকবে কেন? আপনার পথ দেখে কিন্তু আপনার পয়সা কম হয়। কর্মীরও যে অবস্থা, নেতারও তাই অবস্থা। আমাদের সকলের অবস্থাই তো খারাপ আসবে। তাই আমাদের কাজটা, আমাদের কাজটা হলো ঐক্যবদ্ধভাবে স্বৈরতন্ত্রকে মোকাবেলা করা। কয়েকদিন আগে আমি বলছিলাম যে সরকার ভেন্টিলেশন আছে, খুব লাগছে। ওবায়দুল কাদের বলছেন না বিএনপি ভেন্টিলেশন। বিএনপি হাসিনা নামক করোনায় আক্রান্ত, কিন্তু ভেন্টিলেশনের না, জেনারেল বেডে আছে।
অক্সিজেনের ঘাটতি দেখা দেয় নাই। যত মারে ততই বিএনপি বাড়ে, যত মামলা দেয় ততই কর্মী বাড়ে না। এই অবস্থার মধ্যে এই বৃষ্টিটা না থাকলে এর চেয়ে বেশি লোক বাইরেছে। দলের প্রতি দরদ আছে, দেশের প্রতি দরদ আছে, এবং মারের পর কেউ পালাচ্ছে না, আরো সামনে আসতেছে। তাহলে আমরা তো জেনারেল বেঁধে আছি, তোমরা ভেন্টিলেশন একজনে বলেছি। জাহিদ মালিক বলেছে বিশ্বের যে কোনো স্থানে থেকে করোনা মোকাবেলা তারা শক্তিশালী হতেই পারে। ট্র্যাক করোনায় আক্রান্ত হয়েছে, পুতিন করোনায় আক্রান্ত হয়েছে, তার নেত্রী শেখ হাসিনা আক্রান্ত হয় না। সেই সুযোগে যদি বলে বাংলাদেশ করোনা মোকাবেলায় কি এগিয়ে যাচ্ছে, মানুষ সব মারা গেছে, এটা তো কোনো বিষয় না, তাদের নেত্রী আক্রমণ হয় না। ওবায়দুল কাদেরের ভাষায় বলতে চাই, আপনার নেত্রী তো করোনার চেয়েও ভালো। এবং আজকে ১.৫ বছর যাব উনি খুবই ঘরের মধ্যে বসে আছে। আর ওবায়দুল কাদেরের দেখা যায় কি টেলিভিশন একটা খুবই বাক্সা, ডেইলি প্রতিবাদ, ডেইলি কথা, লাশ সরব নয়, তাদের দিয়ে এই ধরনের রাজনীতি হয়। মানুষ দেখতেছে ঝড় বৃষ্টি পড়ছে, উনি বলতেছে আকাশ কথা, লোক যে ঝলমল করে। মানুষ কি মনে করে এদের কথা শুনে যে মানুষ বিরক্তি বোধ করে, এই কাণ্ডজ্ঞানটা তাদের হয়েছে হয় নাই। সে কারণেই আমাদেরকে আজকে জিয়াউর রহমানের শহীদ জিয়ার মাজারে কোনোকালে কোনো কিছু ঘটেনি, হঠাৎ করে 17 তারিখে এই আক্রমণ কেন? বাম পাশে প্রধানমন্ত্রী ঘুমাচ্ছেন, 146 রাউন্ড গুলির শব্দ প্রতিটি তার কানে গেছে। ডান পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়, পিছনে সংসদ ভবন, তার পাশে স্পিকারের বাসভবন, তারপরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস সব বিবেচনা করলো। এখানে তো গুলি ফোটা, এমনকি হাউস ক্যারি করা, তাহলে পুলিশের কেন মাথা খারাপ হইল? আমি শেখ হাসিনাকে বলবো একটু তদন্ত করেন, দয়া করে তদন্ত করেন। এই ধরনের রেস্ট্রিক্টেড এরিয়া আম বহন করেই তো নিয়ম না, সেখানে গুলি থাকলো কেন? এখন বৃষ্টির মতো ছড়া মারছেন, অন্য কোনো লোক যদি এই সুযোগে আপনার দেওয়ালটা আরেকটা মেরে দিত, তখন কি হইত? তার কোনটার আওয়াজটা আপনি বুঝতে পারতে হ্যাঁ, 21শে আগস্টের মধ্যে আপনাকে ভূমিকা অভিনয় করতে হবে। সেটা কারো পরিচালকের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনো কিছু হয়, সেটা তো না। ইদানিং পরিমাণে রেগা লাফালাফি, ওই আমাদের মিলনের বাসার পাশেই ভিকারুন স্কুল, এটা সবাই ছিল। ভিকারুন স্কুলের কলেজে যে প্রিন্সিপাল যে ভাষায় কথা বলছে, যেটা ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে, এইটা যদি সত্যি হয়, তাকে কি পরিমণির চেয়ে উন্নত বলা যাবে না পরিমণিকে তার চেয়ে উন্নত করতে হবে? পরিমণি যেখানে উনি এখানে কেন? এই জাতীয় প্রিন্সিপাল যে স্কুলের টিচার হবে, সেই স্কুলের ভবিষ্যৎ কি থাকবে? আমার বরিশালে এত কথা বলার দরকার না, এটা তাদের সাংসারিক কথা। এটা প্রশাসন বলি না, আওয়ামী প্রশাসন ভার্সেস আওয়ামী, এটা ঘরোয়া ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু শিক্ষা গ্রহণ করার নয়, এই ঘরোয়া বিভাগ। কারণ মাঠের আওয়ামী লীগের থেকে প্রশাসনের আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী, এইটা তাদেরকে বহন করতে হবে। এটা যদি কোনো কাফরা দিতে হয়, তারাই দিবে, আমরা দিতে হবে। সে কারণে আপনারা সংগঠন নিয়ে ব্যস্ত আছেন, দিন যাত্রী প্রয়োজন আছে, কিন্তু ক্লাস সায়েন্সের ক্লাসে লেকচার শোনার পরে একটু রেডিওতে যাই, লেকচারের
মধ্য দিয়ে যা শুনলেন সেটা ইমপ্লিমেন্ট করে দেখতে হবে। সুতরাং আপনারা দিন রাত্রি সংগঠন করতেছেন করেন, সংগঠনের শক্তি কতটুকু হলো সেটা প্রয়োগ করার জন্য এই যে এরকম রাজপথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মীদের মধ্যে আশার আলো সাহস যোগাতে হবে। আর একবার যদি ঘরে বসে যান তবে আর ঘরে থেকে বেরোনোর অভ্যাসটা হবে না। আমি ধন্যবাদ দিই এই কারণে, অনেকদিন যাবো ঘরে বসে আছি, অনেকদিন যাবো ঘরে বসে, সুস্থ ভাই ঘরে বসে। কিন্তু মুস্তাফিজ টেলিফোনে যখন বললো যাইতে হবে, তো ভাবলাম দিনের আলোতে কিছু জানা দেখি, সবার সাথে দেখা হোক। এই দেখা করার জায়গাটা কিন্তু আপনাদেরকে সৃষ্টি করতে হবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। মির্জা আব্বাসের উপর নাকি দুদক না করে, দুদক না করে, আচ্ছা দেখলাম পত্রিকা, বুঝতেছেন না কেন ঘনে আসছে আবার 18 সালের মতো। এখন থেকে আপনাদেরকে কাবু করবে, যেন কেন ভাবে কাগজ পাকানো নির্বাচনে আপনাকে নেবে। এখানে আপনারা যাবেন কি যাবেন না, না গেলে কি করবেন, সেই প্রস্তুতিটি আপনাদের আমাদের থাকা না। এই হঠাৎ করে এত বছর পাড়া গেল, 13 বছর, 13 বছর পরে মনে পড়লো মির্জা আব্বাসের এখানে এটা আছে, এখান থেকে বুঝতে হবে। এমনিভাবে তারা নানাভাবে আগে ফেলতে চেষ্টা করবে এবং যেন যেন নির্বাচনে বিএনপিকে আবার 18 সালের মতো মাঠে নামানোর তারা চেষ্টা করতে রাখবে। আর বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে হাসিনাকে রেখে নির্বাচনে যাবেন কি না। হাসিনাকে নির্বাচনে নামিয়ে নুরুল হুদাকে বিদায় দিয়ে একটা ফেরেশতাইও যদি নির্বাচন কমিশনে বসা, তারপরও সেই নির্বাচন ফেয়ার করার কোনো সুযোগ নাই। তাহলে ডিসাইড করেন এত আইটেমের দরকার, এই প্রতিদিন উনি একটা করে আইটেম দিবেন, এটা দরকারটা কি? সাপের রাজা শঙ্খনী সাপ চিনেন? এটা গোল না, ত্রিভুজের মতো, দুই দিকে মুখ আছে, এটা বড় মুখ, এটা ছোট। যত ভয়ঙ্কর সাপ তার সামনে পড়ে ফেলে না। সাপের রাজা শঙ্খনী কি চায়? পুঁটি মাছ, এই মাছ সেই মাছ, পোকা মাকড় সাপের সামনে আনেন। শঙ্খনী সাপ যখন খাইতে আগ্রহ বিকাশ না করে, তখন আস্তে করে সেই ভয়ঙ্কর সাপটার লেজটা শঙ্খনী সাপের মুখে ঢুকে দেয়। এখন হাসিনা আপনাদেরকে এইভাবে বিভিন্ন খাদ্য দিতেছে, আপনারা না খেয়ে যদি থাপা দিয়ে খেলতে পারেন, এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবে। জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, একটা পদত্যাগ করবে। যদি সব সমস্যার সমাধান হয়, সব সমস্যা নিয়ে আমরা কেন কথা বলব? কেন এত সমস্যা নিয়ে কথা বলব? সে তো ইচ্ছা করে দিচ্ছে, খুকুমণি পরিমণি এইটা সেইটা কয়েকদিন পর পর একের পর এক একটা আনতেছে। এটা বোঝেন না, এটা বুঝতে হবে না আমাদের। সুতরাং আমরা সব ভুলে গেছি। একটাই কথা মনে রাখি, শেখ হাসিনাকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। এক দফার আন্দোলন, এক দফার আন্দোলনে শুরু হবে। জনগণের আন্দোলন মিথ্যা যায় না। আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। আমাদের আন্দোলন তারেক রহমানের প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন। আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা। আমাদের আন্দোলন রাষ্ট্রের গণতন্ত্র ব্যবস্থা ফিরে আনা। আমাদের আন্দোলন আইনের শাসন প্রতিষ্ঠা। আমাদের আন্দোলন বিচার বিভাগের স্বাধীনতা। তবে এইরকম স্বাধীনতা না হাসিনা যা বলবেন, হাসিনার মন্ত্রীরা টেলিভিশনে যা বলেন প্রায় কিন্তু ওই রকম। আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খালেদা জিয়াকে কোন কারণে জামিন দেয় নাই, কোন আইনের বলে? স্বাধীনতার দরকারে ফাঁসির আসামি জামিন হয়েছে। যাবজ্জীবন আসামি তো প্রায়ই হয়, যেন কেন মামলার আসামি তো প্রায় জামিন হয়।
খালেদা জিয়ার জামিন হয় না কেন? কেন হয় না? সে কারণেই বলতে হয় আমাদের। ওনারা মাঝে মাঝে নির্ধারণ করেন কে কি বলছে, বলেন না, উনি একমাত্র বলেন না। বাবা, আদালত কি? জনগণের রাজনীতির সিদ্ধান্ত তো জনগণ দিবে। ইতিহাস কোনটা না সত্য না মিথ্যা ইতিহাস বলবে। এটা আদালত তো রায় দিয়ে বলতে হবে না, এটা রায় করে দেয়, ঠিক কিনা? কারণ আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আদালতের ঘোষণায় আমরা যুদ্ধ করি না। রাজনীতির মীমাংসা রাজপথে রাজনীতি বিদ্যা করবে। অনেক মিটিংয়ে বক্তৃতা দেন ওনারা, সেমিনারে দেন। আমি সম্মানের সাথে বলবো, বিনীতভাবে বলবো, আপনারা যে কোনো সুধী সমাবেশে বক্তৃতার সময় খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেন নাই, এইটা একটু জনগণের সামনে ব্যাখ্যা করুন। জনগণ জানতে চায়, জনগণ জানতে চায়। সেই কারণে আজকে আদালত, প্রশাসন সব শেখ হাসিনার আঁচলে এই আঁচল কাটতে হবে, ঠিক না? ওই যে ডাইনাগায় রাইন মালিক, ওই হাসান মাহমুদ, এখনই আমার কথা বলার তো দরকার নাই। একটা দলে যখন সবচেয়ে দৌড়াইব, সেখানে এতদিনই আমরা আপনাদের সংগঠনের পাশাপাশি প্রস্তুত হন। ঘরে বসে করোনায় না মরে রাজপথে রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য ইতিহাসের বুকে নিজের নামটা লিখে দেয়, ঠিক আছে? কারণ আমরা এই পথ বেছে নিচ্ছি, জনগণের পথ। আরে চাকরি করলে আরো 12 বছর আগে বড় সচিব থেকে রেখে করি নাই তো। ব্যবসা করলে ওই দরবেশের মতো আমরাও ব্যবসায়ী হইতাম। দরবেশ আমাদের খুব বড় না, বয়স। আমরা আসছি জনগণের অধিকার আদায়, কার কত টাকা হয়েছে এটা আমাদের কোনো হিংসা না। সময় মতো জবাব দিতে হবে, টাকাটা কেন হইল, কিভাবে হইল। কারণ বড় লোক হওয়াটাও অপরাধ না। বড় লোক হওয়াটাকে কোথায় পাইরা হইলেন, না চিন্তাই করে হইলেন, না প্রতারণা করেও হইলেন, সেটা দেখার বিষয় আছে। সুতরাং দুযুগের যে আজকে কলেবর, এই কলেবর অনেক বড় করতে হবে। সেদিন দুযুগের মাথা নষ্ট হয়ে যাবে। প্রতিদিন অনুসন্ধান করতে করতে 54,000 বর্গ মাইল হাঁটতে হাঁটতে দুর্গার দ্বারা হয়ে যাবে। এমন কোনো গরম নাই আওয়ামী লীগের কোনো নেতা পাওয়া যাবে না 10 লাখ। এই যে অপকর্মের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন। আর মুদ্রা পাথরে তো রেকর্ড করছে মাত্র 10 লক্ষ কোটি টাকা, সামান্য টাকা। 10 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল। তার মানে মুদ্রা পাচারের ফাঁস, মিথ্যা কথায় ফাঁস, কোনটাই ফাঁস নেই, সব কিছুতে ফাঁস, সব কিছুতে সুযোগ খায়। অনেকে বলে না আপনি মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা বলে বলবো না, ওরা সত্য কথা জানে না, এটাই অপরাধ। ওরা সত্য জানে না তাই বলে না, তাই না? তো সুতরাং আমরা এই মিথ্যা কথায় উত্তর দিতে গিয়ে আমরা কেন সময় নষ্ট করব? আমাদেরকে আগামী দিন পথ চলতে হবে, ডু অর ডাই। গণতন্ত্র চাই, খালেদা জিয়াকে মুক্ত করবো, গণতন্ত্র মুক্তি পাবে। আর তার পূর্ব সরকারের কথা, তারপরে আর কোনো দাবি দরকার নাই। তারেক রহমান আসবে, আর এই এয়ারপোর্টে তো জায়গা হবে না যেদিন আসবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং তারেক রহমানের আজকে মাতৃকুলের শিশুর কানেও তার নামটা পৌঁছে দিচ্ছে। আমরা যতটা নাম, তার চেয়ে অনেক অনেক বেশি সরকার তাই প্রচার করে দিচ্ছে। সেই প্রচারে কিন্তু আমরা ফেক, কতটা প্রচার আমরা করতে পারছি না, কিন্তু যত প্রচার তারা করছে। সেই জন্য বলবো, স্বেচ্ছাসেবক দল সেবার সংকল্পে নিয়ে জন্ম, সেবাই ধর্ম। গণতন্ত্রের মধ্যে একটি জাতীয় সেবা, সেই সেবায় মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে
সাহসিকতার সাথে ইতিমধ্যে আমাদের যারা প্রয়াত সেই শফিউল বাড়ি বাবু সহ যারা আমাদেরকে হারিয়েছি তাতে রক্তে ঋণ পরিশোধ করার একটি উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এতক্ষণ যারা এনটিভির লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি গাফফার রিপন আজকের মতো এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিব। সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো লাইভের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।